ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির ওপর যে প্র্যাকটিস সেটগুলি প্র্যাকটিস করছিলাম, আজকে আমরা আবারও একটি নতুন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আমরা যে প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করব আজকে, সেখানে প্রথমে একটি অনুচ্ছেদ দিয়েছে। তো অনুচ্ছেদটি আগে আমরা খুব ভালো করে পড়ে নিই। এই যে অনুচ্ছেদটি আমরা খুব ভালোভাবে পড়ে নিই। কি বলেছে দেখো, পুরনো ফাগুনে পুরনো কোকিল যখন ডাকে, জানি না কাকে, মনে পড়ে যায় দুপুর বেলায়, যেই ফাঁক পায় কাচের ঠেলায়, দক্ষিণ থেকে ওই উদাস বাতাস বয়, আকাশময় কবে যে কখন বয়স বেড়েছে, কত সঙ্গীরা সঙ্গ ছেড়েছে, নতুনেরা কত এসেছে, সকাল সন্ধ্যা দুই দিগন্ত রঙের প্লাবনে ভেসেছে। দেখো, আমরা যে অনুচ্ছেদটা পড়লাম সেখানে কোকিলের প্রসঙ্গ আছে এবং ফাগুনের প্রসঙ্গ আছে। আমরা জানি বসন্তকালে কোকিল ডাকে, অনবরতভাবে কোকিল ডাকে। সেই কোকিলের ডাক শুনে মনে পড়ে যাচ্ছে, কখন মনে পড়ে যাচ্ছে? দুপুরবেলায় মনে পড়ে যাচ্ছে। এবং যেই ফাঁক পাই কাজের ঠেলায়, সবাই তো দুপুরবেলায় কাজের জন্য ব্যস্ত থাকে, যখনই একটু ফাঁক পাচ্ছে তখনই কি হচ্ছে, দক্ষিণ দিক থেকে যে উদার বাতাস যে বয়ে আসছে, সেটা ক্রমেই আকাশময় যেন হয়ে যাচ্ছে। গোটা হয়তো যে কাজে যেখানে কাজ করছে সেই যে জায়গাটা, সেটা পুরো আকাশময় হয়ে যাচ্ছে। এবং কবি বলছেন যে এই যে প্রত্যেক বছরই কি হয়, কোকিল ডাকে, প্রত্যেক বছরই দক্ষিণ বাতাস বয়, এবং এই করতে করতে কবির কখন যে বয়স বেড়ে গেছে, কত যে সঙ্গ এসেছে, আবার কত যে সঙ্গ ছেড়ে গেছে, নতুন কতজন এসেছে, তার কোনো হিসেব, তার কোনো ঠিকানা কবির কাছে কিন্তু নেই। সকাল সন্ধ্যা দুই দিগন্ত রঙের প্লাবনে ভেসেছে। এবং সকালবেলায় কি হয়, আমাদের যখন নতুন একটা সূর্য ওঠে, তখন আমরা কি দেখতে পাই, তখন আমরা নতুন যে সূর্যের রংটা কি হয়, একদম লাল হয়, একদম অরুণ বর্ণ হয়। সেই অরুণ বর্ণের সঙ্গে যখন আমাদের সন্ধ্যা নামে, তখন আমরা কি হয়, ক্লান্তি আসে আমাদের জীবনে। সেই যে দুটোর একটা কম্বিনেশন, দুটোর একটা মিল, দুটোর একটা কি বলবো, একটা সূত্র কোথাও গিয়ে একটা প্লাবনে ভেসে গেছে। আমাদের জীবনটা দেখো একটা নদীর মতো, স্রোতের মতো যেন বারবার যেন ভেসে যায়। কবি সেটাই এই কবিতাটার মধ্যে বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা অনুচ্ছেদটা পড়ে নিলাম। এবার আমরা কোশ্চেন দেখব কি বলছে। এখানে কোন কালের কথা বলা হয়েছে? আমরা যদি একটু সচেতন থাকি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কোন কালের কথা বোঝানো হয়েছে। তবুও আমরা অপশনগুলো পড়ে নিই। দেখো, 31 নম্বর প্রশ্নের বলেছে যে এখানে কোন কালের কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে। অপশন এ গ্রীষ্মকাল, অপশন বি শরৎকাল, অপশন সি হেমন্তকাল এবং অপশন ডি বসন্তকাল। আমরা জানি যে বসন্তকালেই কিন্তু কোকিল ডাকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তারপরে প্রশ্নটা দেখো, 32 নম্বর প্রশ্ন বলেছে উদ্ধৃতাংশটি লেখা হয়েছে অপশন এ প্রত্যক্ষ উক্তিতে, অপশন বি পরোক্ষ উক্তিতে, অপশন সি উভয় উক্তিতে, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোই সেখানে থাকবে, এবং অপশন ডি কোনোটি ঠিক নয়। তাহলে এই যে আমরা অনুচ্ছেদটা পড়লাম, সেটা পুরোটাই কি করছে দেখো, প্রত্যক্ষভাবে কবির জীবনের যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু কোথাও গিয়ে তুলে ধরা হয়েছে। তাহলে এখানে অপশন এটা সঠিক আনসার হবে, প্রত্যক্ষ উক্তিতে। তারপরে দেখো 33 নম্বর, কোকিলের ডাককে কি বলা হয়? আমরা সবাই জানি যে কোকিলের ডাককে কি বলে, তবুও আমরা অপশনগুলো দেখে নিই।
33 নম্বরের অপশন দেখো, অপশন এ বলেছে কেকা, অপশন বি বোকা, অপশন সি কুহু, অপশন ডি কোকিল। তাহলে আমরা সবাই জানি কোকিলের ডাককে কি বলে, কোকিলের ডাককে বলা হয় কুহু। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো 34 নম্বর প্রশ্নটা বলেছে, 34 নম্বর প্রশ্নটা বলেছে বাতাসের বৈশিষ্ট্য কি ছিল? অপশন এ উষ্ণতা, অপশন বি শীতলতা, অপশন সি হালকা গরম, অপশন ডি কোনোটিই নয়। তাহলে এই 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণতা। কারণ দেখো এখানে কি বলেছে, দেখো এই যে দক্ষিণ দিক থেকে যখন বলেছে বাতাস বয়, তখন কি হবে, বসন্তকাল আমরা জানি যথেষ্ট গরম থাকে বসন্তকালে। কালটা হয়তো খুব সুন্দর, না খুব বেশি গরম না খুব কম শীত, কিন্তু তাও কি হবে, দক্ষিণ দিক থেকে যখন বাতাসটা বইবে তখন গরম থাকবে বাতাসটা। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে উষ্ণতা। 34 নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 35 নম্বরটা কি বলেছে, 35 নম্বর প্রশ্ন বলেছে লেখকের কোন সময় মনে পড়ে? অপশন এ সকাল বেলার কথা, অপশন বি দুপুর বেলার কথা, অপশন সি বিকেল বেলার কথা এবং অপশন ডি রাত্রি বেলার কথা। তাহলে আমরা এই যে অনুচ্ছেদটা পড়েছি সেখানে দেখো এই যে আমরা কিন্তু এই লাইনটা পেয়েছি যে মনে পড়ে যায় দুপুর বেলায়। তাহলে আমরা কি বলবো, লেখকের কোন সময় মনে পড়ে যায়? অপশন বি দুপুর বেলায়। এখানে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুপুর বেলা। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলেছে, দেখো আমরা যে অনুচ্ছেদটা পড়লাম, অনুচ্ছেদ থেকে যে কোশ্চেন কটি ছিল সে কটা আমরা পড়ে নিলাম। এরপর দেখো 36 নম্বর কি বলেছে প্রশ্ন বলেছে অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ এইটি বিশেষ জটিলতায় পূর্ণ। অপশন এ ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত। দেখো 36 নম্বরে অপশন এ বলেছে এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত। অপশন বি এটি ব্যাকরণ পঠন পাঠনকে, এখানে একটু ভুল করেছে, দেখো হবে এখানে আকর্ষণ করে না, এই বটা হবে না, আকর্ষণ করে না। 3 নম্বর বলেছে অপশন সি বলেছে এইটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয় আর অপশন ডি এটি বিশেষ জটিলতায় পূর্ণ। তাহলে এই যে অবরোহী পদ্ধতি কি, সবার আগে আমরা যদি জানি তাহলে আমরা এটার অ্যান্সার খুব সহজেই করতে পারবো। তাহলে অবরোহী পদ্ধতি কি? যে পদ্ধতির দ্বারা আমরা কি করি, খুব সহজেই কি করি, সূত্র থেকে অবরোহী পদ্ধতিতে অবরোহী পদ্ধতি কি, সূত্র থেকে যখন উদাহরণে যাওয়া যায় সেটাই হচ্ছে অবরোহী পদ্ধতি। তাহলে এখানে কি হবে, এখানে অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এইটি কি করে, এইটি ব্যাকরণে বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত।
কারণ এই অবরোহী পদ্ধতি সূত্র থেকে উদাহরণ যায়, অর্থাৎ যেটার যে সূত্র হয়তো বিশেষ্য, তারপরে বিশেষণ, এরকমভাবে আমরা যে পরপর বলি, বা আমরা বলি কি সাবজেক্ট, ভার্ব, তারপর প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়র মাঝখানে কি থাকে, থাকে, যে কাজটা আমরা করছি সেই কাজের যে মূল কাজটা সেটা থাকে, সেই ভার্বটা থাকে। তাহলে কি এটা একটা সিকোয়েন্সে যাচ্ছে, যে সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এরকম একটা সিকোয়েন্স মেনটেন করছে। সেরকম এই অবরোহী পদ্ধতিতেও তাই। এ কি করে, সূত্র থেকে কোথায় যায়, উদাহরণে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম অপশন এ, 36 নম্বরেরটা অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো 37 নম্বর বলেছে আরোহী পদ্ধতিতে যাই। অপশন এ বিশেষ থেকে সাধারণের দিকে, অপশন বি কেবল সাধারণ থেকে, অপশন সি সাধারণ থেকে বিশেষের দিকে, এবং অপশন ডি কেবল বিশেষ থেকে। তাহলে দেখো এই যে আরোহী পদ্ধতি, এই আরোহী পদ্ধতিটা আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা আরোহী পদ্ধতিতে কি দেখব, আরোহী পদ্ধতিতে কি হয়, আরোহী পদ্ধতিতে হয় সহজ থেকে কোথায় যাবে, সহজ থেকে যাবে কঠিনের দিকে, বা উদাহরণ থেকে সূত্র থেকে, উদাহরণ থেকে সূত্রের দিকে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি করছে, এটা দেখো এটা বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছে। একটা উদাহরণ, সেটা একটা বিশেষ, সেটা কি হচ্ছে, সেখান থেকে যখন সাধারণের দিকে যাচ্ছে, সূত্রের দিকে যাচ্ছে, বা সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে, এটা একটা বিশেষ লক্ষণ। তাই কি বলছে, অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে দেখো 38 নম্বর প্রশ্নটা বলেছে বিশ্লেষণ পদ্ধতিতে, অপশন এ সূত্রগুলি উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, অপশন বি সূত্রগুলিকে মুখস্থ করানো। আমরা সচরাচর মুখস্থ বানানটা যেটা লিখি সেটা হচ্ছে, দেখো এখানে দন্তের সয় তয় হয় না, এখানে হবে মুখস্থ। তাহলে সূত্রগুলোকে মুখস্থ করানো, অপশন সি উদাহরণগুলিকে আবার মুখস্থ করানো নয়, মুখস্থ করানো, এবং এখানে ত হবে না, এই একে বানানটা এটা হবে, মুখস্থ করানো অর্থাৎ কণ্ঠস্থ করানো, এবং অপশন ডি সূত্র ও উদাহরণগুলিকে মুখস্থ করানো। তাহলে বিশ্লেষণ পদ্ধতি কি, সবার আগে যদি আমরা জানি বিশ্লেষণ পদ্ধতি কি, দেখো বিশ্লেষণ পদ্ধতি কি, দেখো এই বিশ্লেষণ পদ্ধতিটা হচ্ছে একটি কাজ কিভাবে করা হয় তার অধ্যয়ন করা। তার কি করবে, কাজটা কিভাবে করবে তার কাজের অধ্যয়ন করা।
আর কি? আর হচ্ছে যেখানে কাজের এবং কি হচ্ছে কাজের যে নকশা, অর্থাৎ আমি যখন একটা কাজ করব তার প্ল্যান তো থাকবে যে আমি কিভাবে কাজটা করব, তার কাজের যে নকশা, কাজের যে কাঠামো সেটা দেখানো হয় এই বিশ্লেষণ পদ্ধতিতে। এবং কাঠামোর জন্য যে কাজগুলো নাম দেওয়া হয় বিশেষ পদ্ধতিতে বা বিশ্লেষণ পদ্ধতিতে, সেই কাজগুলো কিভাবে করবে সেটা বোঝানো হয়। এবং কি করা হয়, একটি নির্দিষ্ট কাজ করার জন্য যে বিস্তারিত প্রক্রিয়া সে বিস্তারিত প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়াকেই আমরা বলবো বিশ্লেষণ পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্লেষণ পদ্ধতিতে কি হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। এখানে অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো 39 নম্বর বলেছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? অপশন এ উদাহরণ সহ সূত্রগুলিকে অনুধাবন এবং প্রয়োগ করা, অর্থাৎ সূত্র যা বলছে সেটা মেনে নিয়ে সেইভাবে কাজ করা। অপশন বি পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, অর্থাৎ পাঠ্যক্রমে যা আছে তার সঙ্গে যতটুকু মিলছে আমি ততটুকু কি করব, ব্যাকরণ শিক্ষা করব। যেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা নয় বলে জানা যায়। এবং অপশন সি বলেছে দেখো সূত্রগুলি মুখস্থ করা। সব সূত্র মুখস্থ করে কখনোই ব্যাকরণ শেখা যায় না। ব্যাকরণ এবং অপশন ডি বলেছে ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা, অর্থাৎ আমি কিভাবে ব্যাকরণটা ব্যবহার করব সেটার শিক্ষা গ্রহণ করা। সেই শিক্ষা গ্রহণ করেও ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ কখনোই শেখা যায় না। তাহলে এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হবে উদাহরণগুলিকে বা উদাহরণ সহ যে সূত্রগুলি রয়েছে, অর্থাৎ আমি একটা সূত্র বললাম যে সন্ধির ক্ষেত্রে আমরা বলি না যে অ যোগ অ সমান সমান আ হয়। এই যে একটা সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে যে উদাহরণটি হবে সেই উদাহরণটি আমরা কি করব, অনুধাবন করব এবং সেটির প্রয়োগ করব। তাহলে কি হচ্ছে দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান যে উপযোগিতা সেটা হচ্ছে উদাহরণ সহ সূত্রগুলিকে অনুধাবন করা এবং প্রয়োগ করা। অপশন এ এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ সূত্র সেখানে থাকবে, উদাহরণ সেখানে থাকবে এবং সেই সূত্রগুলিকে অনুধাবন করছে, সেটাকে প্রয়োগ করার চেষ্টা করছে, সেটাই হবে ভাষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা। তারপরে 40 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ব্যাকরণের শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর রাখতে হবে? অপশন এ নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। অপশন বি ব্যাকরণের সূত্রগুলি শেখানো। অপশন সি সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, অর্থাৎ সূত্রের উপর ভিত্তি করে যে উদাহরণ সেটা সবার আগে অধিগত করা। এবং অপশন ডি ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া। তাহলে 40 নম্বর এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নির্ভুল এবং দক্ষতার সাথে ভাষাতে প্রয়োগ, অর্থাৎ ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে সবকটাই দেখো কাছাকাছি আছে। ব্যাকরণের সূত্রগুলো শেখানো, ব্যাকরণ তো সূত্র আমাদের শিখতেই হবে, নয়তো ব্যাকরণের শিক্ষাদানের ওপর আমাদের এটা তো দেখতেই হবে যে আমরা কতটুকু শিক্ষাদানের জন্য, ব্যাকরণের শিক্ষাদানের জন্য কতটুকু সূত্র শিখছি সেটা তো দেখতেই হবে। যে সূত্রগুলো শিখলাম সেগুলো সূত্রস্থ করা মানে আত্মস্থ করে সেটা যে উদাহরণ সেটা কতটা আমরা অধিগত করতে পারছি,
বলতে পারছি ভালোভাবে, সেগুলো তো দেখতেই হবে। ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ ব্যাকরণের যে সূত্র সেগুলোকেও ভালোভাবে বুঝিয়ে দিতে বলছে, সেগুলো আমাদের দেখতে হবে। কিন্তু সবার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নির্ভুল এবং দক্ষতার সাথে ভাষাতে প্রয়োগ। আমরা কোথায় নির্ভুলভাবে এবং কোথায় কোন ব্যাকরণটা ব্যবহার করব সেটা সবার আগে আমাদেরকে দেখতে হবে, দক্ষতার সঙ্গে আমাদেরকে দেখতে হবে। তাই এটা সঠিক আনসার হয়ে যাবে নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ। 40 নম্বরটা। 41 নম্বর প্রশ্ন বলেছে, তারপরে প্রশ্ন বলেছে কোন শিক্ষার্থীর বানান ভুল করলে কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? অপশন এ বকাবকি করবেন, অপশন বি ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, অপশন সি বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন এবং অপশন ডি একেবারে এড়িয়ে যাবেন। দেখো, যদি কোথাও কোনো বানান ভুল হয় একটা শিক্ষার্থীর, তাহলে শিক্ষক হিসেবে তাকে বকাবকি করা একেবারেই উচিত নয়। তাহলে অপশন এ এখানে ভুল। তারপর ভুল বানান কেটে নিজে যদি আমি সঠিক বানানটা লিখে দিই তাহলে সেই শিক্ষার্থী কখনোই শিখবে না। তাহলে এখানে অপশন বিটাও ভুল হয়ে গেল। তারপর অপশন ডি বলেছে, দেখো এটাও কাটা, কারণ একেবারে এড়িয়ে যাওয়া, যে ভুল করতে ভুল করুক এরকম, মানে একেবারে এড়িয়ে যাওয়া। এই ব্যাপারটা একজন উপযুক্ত শিক্ষক হবার কোনো লক্ষণই নয়, যে যে বানান ভুল করছে সেই বানানটা আমি কাটলামও না, সেটা একদম এড়িয়ে গেলাম, যে আমি রাইটও দিলাম না কাটলামও না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো বানানের কোথায় ভুল হয়েছে এবং কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেওয়া, যাতে শিক্ষার্থী পরবর্তী ক্ষেত্রে সেই ভুলটি আর কখনোই পুনরাবৃত্তি না হয়। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্নটা বলেছে, দেখো ভাষার উদ্দেশ্য হলো অপশন এ সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা, অপশন বি শিক্ষার্থীদের সাহিত্য পাঠের নিরুৎসাহ করা, অপশন সি সাহিত্য পাঠের পথকে সুগম করা এবং অপশন ডি শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। তাহলে ভাষার যে উদ্দেশ্য, সে ভাষার উদ্দেশ্যটা কি? ভাষার উদ্দেশ্যটাই হচ্ছে আমি যখন একটা ভাষা শিখে যাব তখন কি হবে, আমার সাহিত্য পথের ক্ষেত্রে পথটা কি হবে, খুব সুগম হবে, দুর্গম হবে না, কোথাও আমাকে আটকে আটকে পড়তে হবে না, কোথাও পড়তে পড়তে হয়তো আটকে যাচ্ছে বারবার, সেই ব্যাপারটা হবে না। তাহলে ভাষা আমি যখন সুন্দরভাবে শিখে যাব তখন কি হবে, তখন আমাদের সাহিত্য পাঠের ক্ষেত্রে পথটা একদম সুগম হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আচ্ছা, তাহলে আমরা অনুচ্ছেদ পড়লাম এবং কিছু প্রশ্ন বললাম পেডাগোগির যেগুলো। এরপর আমরা একটি দেখো গদ্যাংশ পড়বো। সেই গদ্যাংশটা আমরা তাহলে ভালো করে আগে পড়ে নিই, তারপর পড়ে বলেছে প্রশ্ন উত্তর করতে। অর্থাৎ অনুচ্ছেদটা আমরা যেরকম পড়েছিলাম এবং প্রশ্ন উত্তর করেছিলাম সেরকমই গদ্যাংশটা পড়ে নিয়ে তার মধ্যে থেকে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো গদ্যাংশটি আমরা আগে পড়ে নিই। কি বলেছে দেখো গদ্যাংশে, লক্ষ্মীবাঈয়ের জন্ম সাধারণ পরিবারেই হয়েছিল। এটি একটা ঐতিহাসিক চরিত্র লক্ষ্মীবাঈ। সেই লক্ষ্মীবাঈ আমরা দেখতে পেয়েছিলাম যে ব্রিটিশ যখন অনুশাসন চলছিল তখন আমরা এই ঝাঁসির রানী এই লক্ষ্মীবাঈয়ের কথা কিন্তু পেয়েছিলাম। এবং কি হচ্ছে, লক্ষ্মীবাঈয়ের জন্ম সাধারণ পরিবারে হয়েছিল। তার যে আত্মজীবনী, সেই জীবনী থেকে আমরা জানতে পারি তার জন্ম সাধারণ পরিবারে হয়েছিল, কিন্তু তার বিয়ে হয়েছিল ঝাঁসির রাজা সঙ্গীধর রাওয়ের সঙ্গে হয়েছিল। ঝাঁসিতে একটা চন্দ্রবিন্দু পড়বে। তাহলে ঝাঁসির রাজা তখনকার ছিল হচ্ছে সঙ্গীধর রাও, তার সঙ্গে কার বিয়ে হয়েছিল, এই লক্ষ্মীবাঈয়ের বিয়ে হয়েছিল। লক্ষ্মীবাঈয়ের বয়স যখন 18 তখন রাজা মারা গেলেন। জামি রাজা মারা যাওয়ার পর তিনি হলেন ঝাঁসির শাসক। কি বলছেন দেখো, এখানে জামি এই ব্যাপারটা একটু ভুল আছে। এখানে হবে কি, রাজা যখন মারা গেছিল তখন তার
কাউকে তো ঝাঁসির যে রাজ্য বা ঝাঁসির যে জায়গাটা, ঝাঁসি বলে যে জায়গাটা, সেই জায়গাটার কাউকে অনুশাসন করতে হবে, কাউকে তো একটা রাজত্ব করতে হবে, এবং কাউকে কি করতে হবে, যে সেই যে একটা পরিচালনা করা, সেটা করার জন্য কাকে করা হয়েছিল? এই লক্ষ্মীবাঈকেই করা হয়েছিল। লোকে তাকে ভালোবাসতো। সেই সময় ব্রিটিশরা একটি আইন প্রণয়ন করলো। অর্থাৎ আমরা জানি ব্রিটিশরা প্রচুর আইন প্রণয়ন করেছিল। তার মধ্যে লক্ষ্মীবাঈর স্বামী যখন মারা যায় তখন তার বয়স 18 ছিল, এবং 18 বছর বয়সে তাকে কি করতে হয়েছিল, তাকে একটি অনুশাসন চালাতে হয়েছিল। কিন্তু লোকে কি করতো, লোকে তাকে খুবই ভালোবাসতো, এবং ব্রিটিশরা কি করলো, তখন একটি আইন প্রণয়ন করলো। ভারতের বিভিন্ন ভাগে অন্যান্য দেশীয় রাজ্য ছিল যেগুলি ভারতীয় অনুশাসকরা শাসন করতেন। ব্রিটিশরা এটা পছন্দ করতো না। কি বলছে? ভারতের বিভিন্ন ভাগে অনেক দেশীয় রাজ্য ছিল যেগুলো ভারতীয় শাসকরা, অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মতোই বিভিন্ন অনুশাসক ছিল বিভিন্ন জায়গায়, যেগুলো পরিচালনা করতো হচ্ছে আমাদের ভারতের লোক। কিন্তু এই ব্রিটিশরা যেহেতু বাইরে থেকে এসেছিল এবং তারাই যখন একটা রাজত্ব চালিয়েছিল, তখন সেটা তারা পছন্দ করতো না। তাদের ইচ্ছে ছিল ওই রাজ্যগুলিকে নিজের অধীনে আনা, অর্থাৎ ব্রিটিশ অধীনে আনা। এবং কি, ব্রিটিশদের তৈরি আইনে বলা হলো যে দেশীয় রাজ্যের কোনো রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তবে তার রাজ্য তাদের অধীন হবে। অর্থাৎ দেখো, খুব প্ল্যান মাফিক এই আইনটা কিন্তু চালু করেছিল কে? না, চালু করেছিল এই ব্রিটিশরা। কারণ লক্ষ্মীবাঈ যখন 18 বছর বয়স, তখন তার স্বামী মারা গেছিল, ফলে তাদের কোনো কিন্তু তখন সন্তান ছিল না। তাই পুত্রহীন হয়ে কিন্তু রাজা মারা যায়। তাই কি বলছে, দেশীয় রাজ্যের কোনো রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তখন তার রাজ্য কাদের অধীনে চলে যাবে? ব্রিটিশদের অধীনে চলে যাবে। কিন্তু অপুত্রক দেশীয় রাজারা সাধারণত দত্তক পুত্র নিতেন এবং তাদের পর সেই দত্তক পুত্রই রাজা হতেন। লক্ষ্মীবাঈও এরকম দত্তক পুত্র নিয়েছিলেন এবং নাবালক হওয়ায় তার হয়ে রানী রাজত্ব চালাচ্ছিলেন। অর্থাৎ সেই সময় একটা প্রচলন ছিল যে নিজের সন্তান যদি না হয় তাহলে কি করবে, দত্তক হিসেবে কোনো পুত্র দত্তক নেওয়া যাবে, এবং লক্ষ্মীবাঈও সেরকম একটি পুত্রকে দত্তক নিয়েছিলেন। কিন্তু রাজ্য চালানোর জন্য যে বয়সটির দরকার, সেই বয়স সেই পুত্রের না থাকার দরুন, নাবালক হওয়ার দরুন এই রানী কি করেছিল, নিজেই রাজত্ব চালাচ্ছিল। কিন্তু ব্রিটিশরা রানীর দত্তক পুত্রের হয়ে রাজত্ব করার অধিকার বাতিল করলো। অর্থাৎ রানী যে রাজত্ব চালাচ্ছিল সেই রাজত্বটা, সেই অধিকারটা বাতিল করলো কারা? না, ব্রিটিশরা। তাহলে আমরা একটা ঐতিহাসিক চরিত্রের ওপর তার জীবনী একটি গদ্যাংশ পড়লাম। সেখান থেকে দেখো, প্রথম প্রশ্ন বলেছে লক্ষ্মীবাঈ কে ছিলেন? 43 নম্বর প্রশ্ন বলেছে লক্ষ্মীবাঈ কে ছিলেন? অপশন এ রাজার মেয়ে, অপশন বি সাধারণ পরিবারের মেয়ে, অপশন সি ব্রিটিশ শাসকের অনুগত এক কর্মচারীর মেয়ে, এবং অপশন ডি ভারতীয় শাসক। তাহলে লক্ষ্মীবাঈ আমরা কিন্তু জানতে পারলাম প্রথমেই প্যাসেজে, যে দেখো প্যাসেজটা যদি আমরা একটু নামাই তাহলে দেখতে পাবো এই যে এখানে বলেছে যে লক্ষ্মীবাঈয়ের জন্ম হয়েছিল সাধারণ পরিবারে। তাহলে লক্ষ্মীবাঈ কে ছিলেন? তাহলে লক্ষ্মীবাঈ ছিলেন সাধারণ পরিবারের মেয়ে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো কি, তাহলে অপশন বি। তারপরে 44 নম্বর প্রশ্ন বলেছে ব্রিটিশরা নিজেদের অধীনে আনতে চেয়েছিল। অপশন এ শুধু ঝাঁসির রাজ্যটি, অপশন বি শুধু ওই দেশীয় রাজ্যগুলি যারা ইংরেজদের পছন্দ করতো না, অপশন সি দেশীয় রাজ্য নয়, অপশন ডি সবগুলো দেশীয় রাজা যেগুলি
ভারতীয় রাজারা শাসন করতেন। তাহলে আমরা প্যাসেজে পেয়েছিলাম যে ব্রিটিশরা নিজেদের অধীনে আনতে চেয়েছিল কোন কোন রাজ্যগুলিকে। না, এখানে প্যাসেজটা যদি আমরা দেখি, দেখো এই যে তাদের ইচ্ছা ছিল ওই রাজ্যগুলিকে নিজেদের অধীনে আনার, যেগুলো ভারতের বিভিন্ন ভাগে দেশীয় রাজ্যগুলি যেগুলো ভারতীয় অনুশাসন করতেন, ব্রিটিশরা এটা একদমই পছন্দ করতো না। তাহলে এখানে 44 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অর্থাৎ দেশের যে রাজা তারা যে অনুশাসন করছে, তারা যে শাসন কার্য চালাচ্ছে, সেটা ব্রিটিশরা পছন্দ করতেন না। তারপরে দেখো 45 নম্বর প্রশ্ন বলেছে, লক্ষ্মীবাঈ স্বামী মারা যাওয়ার পরে নিজে ঝাঁসির শাসক হলেন, এটা পছন্দ করতো না কে? অপশন এ ঝাঁসির লোকেরা, অপশন বি তার দত্তক পুত্র, অপশন সি ব্রিটিশরা এবং অপশন ডি ভারতীয় অন্য শাসকরা। দেখো আমরা প্যাসেজটাতেই পড়েছিলাম যে লক্ষ্মীবাঈকে খুব ভালোবাসতো তার যে ঝাঁসি বলে যে জায়গাটি রয়েছে সেখানকার লোকেরা, এবং তার যে দত্তক পুত্র সে কিন্তু কি ছিল, খুব নাবালক ছিল, এবং অন্যান্য রাজ্যগুলি যারা অধীনে ছিল যেসব রাজার, তারাও আপত্তি করেনি, কিন্তু আপত্তির জায়গা ছিল এই ব্রিটিশদের। তাই এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ব্রিটিশরা, অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 46 নম্বর বলেছে, ব্রিটিশরা রানীর দত্তক পুত্রের হয়ে শাসন করার অধিকার বাতিল করলো কারণ, অপশন এ তিনি একজন মহিলা ছিলেন, অপশন বি ব্রিটিশরা নতুন আইন বলে তার দত্তক পুত্রকে স্বীকৃতি দেয়নি, অপশন সি তারা কোনো ভারতীয় শাসককে পছন্দ করতেন না, এবং অপশন ডি তিনি সাধারণ পরিবার থেকে এসেছিলেন বলে। তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো এরা নিয়ম করেছিল যে ব্রিটিশদের তৈরি আইনে বলা হয়েছে যে দেশীয় রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তবে রাজ্য তাদের অধীনে চলে যাবে। অর্থাৎ এই যে দত্তক পুত্রের ব্যাপারটা এরা কিন্তু স্বীকৃতি দেয়নি। তাহলে 46 নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ব্রিটিশরা নতুন আইন বলে তার যে পুত্র সেটি দত্তক পুত্র, সেটিতে কি করেছিল, স্বীকৃতি দেয়নি, সেই জন্য তার যে শাসন করার অধিকার সেটা বাতিল করেছিল। তারপরে দেখো তারপরে কোশ্চেনটা বলেছে, আবির্ভাব শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখতে পেলাম যে অনুচ্ছেদ এবং অনুচ্ছেদের যে প্রশ্ন উত্তর, তারপরে আমরা কিছু পেডাগজি দেখলাম এবং গদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমরা দেখলাম। এবার আমরা কিছু ব্যাকরণ দেখব। দেখো কি বলছে, আবির্ভাব শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? দেখো আবির্ভাব মানেটা আমরা যদি একটু দেখি, তাহলে কি, কারোর যদি কোনো মনীষী বা কোনো মহান ব্যক্তির যদি জন্ম হয় তখন সেটাকে আমরা বলি আবির্ভাব। কিন্তু যখন মৃত্যু হয় তখন আমরা বলি তিরোভাব, বলি না, ঠিক আমরা তিরোধান বলি না, তিরোধান দিবস, এখানে এই ভাবটা ভুল আছে। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এই অপশন ডি, তিরোধান বা তিরোভাব। অর্থাৎ আবির্ভাব এর যে সঠিক বিপরীত শব্দ সেটা হবে তিরোভাব বা তিরোধান। আমরা বলি তিরোধান, কোনো মনীষী বা কোনো, আমরা ঠাকুর দেবতারও দেখি যে লোকনাথ বাবা তিরোধান দিবস বা কোনো ঠাকুরের তিরোধান দিবস এরকম বলি না সচরাচর, তো সেটাই। তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন বলেছে, শিক্ষক বলেন চুপ করো,
এর পরোক্ষ উক্তি কোনটি? অপশন এ, শিক্ষক চুপ করতে বললেন। অপশন বি, শিক্ষক বললেন যে চুপ করো। অপশন সি, শিক্ষক শিক্ষক চুপ করার আদেশ দিলেন। এবং অপশন ডি, শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন। শিক্ষক বললেন যে চুপ করো, এর যে পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি শিক্ষক নিজে করেছে, কিন্তু পরোক্ষ উক্তিতে যদি বলতো তাহলে কি বলতো? শিক্ষক বলতো যে, শিক্ষককে আমরা পরোক্ষ উক্তিতে যদি আমরা দেখতাম যে চুপ করো, সেটা একটা কি আদেশ দেওয়া, একটা স্টুডেন্টকে কখনো অনুরোধ করবে না যে তোমরা প্লিজ চুপ করো, এরকম ভাবে কখনোই বলবে না, এরকম বলবে যে চুপ করো, একটা আদেশ দেওয়া। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশন সি। এই যে শিক্ষককে চুপ করার যে অনুরোধ জানানো, সেটা কখনোই একটা শিক্ষক করবে না। শিক্ষক অনুরোধ করবেই না কখনো। সে বোঝাতে পারে কোনো স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে যে তুমি ভালো করে পড়াশোনা করো, কিন্তু অনুরোধ সেভাবে কখনোই অনুরোধ কেউ করে না সেভাবে। তো এখানে আদেশ দেওয়াই সঠিক অ্যান্সার। তাহলে 48 নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, শিক্ষক চুপ করার আদেশ দিলেন। আচ্ছা, 49 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বিষ নেই তার কুলোপনা চক্কর, বাগধারাটির অর্থ কি? অপশন এ, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। অপশন বি, ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ। অপশন সি, যার কোনো প্রকার ক্ষমতাই নেই। এবং অপশন ডি, বিষ আছে কিন্তু কুলো নেই। তাহলে 49 নম্বরেরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। অর্থাৎ অক্ষম ব্যক্তি যে হয়তো কোনো কাজে অক্ষম, আমাকে যদি এখন বলে যে তুমি আরবি ভাষায় লেখো বা তুমি জাপানিজ ভাষায় লিখতে শুরু করো, বলতে শুরু করো, তাহলে সেটা আমার পক্ষে কি? সেটা আমার পক্ষে কিন্তু অক্ষম। তাহলে বা তো আমাকে বললো যে তুমি চাইনিজ ভাষায় আজ থেকে পুরোপুরিভাবে কথা বলবে, তাহলে যে আরবি শিখেছে তার পক্ষে আরবি লেখা বা পড়াটা সম্ভব। কিন্তু যে চাইনিজ শেখেইনি কখনো, তার পক্ষে এই চাইনিজ ভাষায় লেখাটা কখনোই সম্ভব নয়। তাহলে সে চাইনিজ ভাষা লিখতে কি অক্ষম? তাহলে এই অক্ষম ব্যক্তি যখন বৃথা আস্ফালন করবে, তখন সেটা হয়ে যাবে কি? তখন সেটাই হয়ে যাবে, বিষ নেই তার কুলোপনা চক্কর। তাহলে 49 নম্বরেরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 50 নম্বরেরটা কি বলেছে, বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন এ, কর্মকর্তৃবাচ্য। অপশন বি, কর্মবাচ্য। অপশন সি, কর্তৃবাচ্য। অপশন ডি, ভাববাচ্য। তাহলে দেখো বলেছে কি, প্রশ্নটা বলেছে বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন এ, কর্মকর্তৃবাচ্য। অপশন বি, কর্মবাচ্য। অপশন সি, কর্তৃবাচ্য। অপশন ডি, ভাববাচ্য। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্মকর্তৃবাচ্য। এই কর্মকর্তৃবাচ্য কাকে বলে? দেখো, যে বাক্য বিন্যাসে কর্তার উল্লেখ থাকে না। দেখো এখানে কে বাঁশি বাজাচ্ছে সেটা কিন্তু লেখেনি, কে বাঁশি বাজাচ্ছে সেটার কিন্তু কোনো উল্লেখ নেই, তাই না? তাহলে কি এখানে কর্তা উল্লেখ নেই। এই কর্মকর্তৃবাচ্যে কি হয়, কর্মটি কর্তৃপদ হিসেবে অধিকার গ্রহণ করে। এই যে বাঁশি বাজানো, সেই যে বাজানো একটা কাজ, সেটা কি হচ্ছে, কর্তার আকার ধারণ করছে এবং কি করছে, কর্তৃপদ হিসেবে অধিকার গ্রহণ করছে। তখন সেটা হয়ে যায়, সেই পদটাই হয়ে যায় কর্মকর্তৃবাচ্য। অপশন এ এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 51 নম্বরের প্রশ্নটা বলেছে, বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ বাক্যটি ক্রিয়ার কোন কালের কথা বলেছে? বুকের রক্ত দিয়ে লিখেছিল
বা লিখেছি একটি নাম, সেটা হচ্ছে বাংলাদেশ। অপশন এ হচ্ছে সাধারণ বর্তমান, অপশন বি সাধারণ অতীত, অপশন সি পুরাঘটিত অতীত, পুরাঘটিত বর্তমান, এবং অপশন ডি পুরাঘটিত অতীত। তাহলে 51 নম্বরেরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরাঘটিত বর্তমান। অর্থাৎ তাহলে 51 নম্বরেরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। এই পুরাঘটিত বর্তমান কাল দেখো কাকে বলে না, বর্তমানে কি হয়, বর্তমান কালে কোনো কাজ সবে শেষ হয়েছে, তবে তার প্রভাব এখনো অবধি বর্তমান আছে। ক্রিয়ার এরকম কালকে বোঝানো হয় পুরাঘটিত বর্তমান। অর্থাৎ কি হচ্ছে দেখো, এই বুকের যে রক্ত দিয়ে লেখা নামটা, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার বর্তমান কাজটা কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি। দেখো এর পাশাপাশি যদি আরেকটা আমরা উদাহরণ লিখি, যে ছেলেটি মারামারি করেছে, তাহলে কি করেছে, এই যে মারামারি করেছে তার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মারামারির পর তার হয়তো হাতে লেগেছে কিংবা পায়ে লেগেছে, কেটে গেছে, রক্ত বেরিয়েছে, তার ফলটা কিন্তু এখন অবধি বর্তমান আছে। এরকম ক্রিয়ার যে ব্যাপারটা, এরকম ক্রিয়ার যে কালটা, সেটাকে আমরা বলি পুরাঘটিত বর্তমান কাল। তাহলে আমরা বুঝতে পারলাম পুরাঘটিত বর্তমান কাল। এরপরে কোশ্চেনটা দেখো, বলেছে আমি তোমাকে স্নেহ করি। এটি কি ধরনের বাক্য? অপশন এ প্রশ্নসূচক, অপশন বি বিবৃতিমূলক, অপশন সি বিষয়সূচক, এবং অপশন ডি আদেশমূলক। আমি যে তোমাকে স্নেহ করছি সেটা কি ধরনের না, সেটা হচ্ছে বিবৃতিমূলক। এটি হচ্ছে বিবৃতিমূলক একটি বাক্যের উদাহরণ। কারণ দেখো এখানে প্রশ্নসূচক তো হবেই না, আমি তোমাকে স্নেহ করছি এটা কখনোই একটা বিষয়সূচক হতে পারে না বা আদেশমূলকও হতে পারে না। তাহলে এখানে অবশিষ্ট যেটি থাকলো সেটা হচ্ছে বিবৃতিমূলক। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 52টা, অপশন বি। তারপরের প্রশ্নটা দেখো, 53 নম্বর প্রশ্ন বলেছে বাকভঙ্গি কি? অপশন এ শব্দভঙ্গি, অপশন ডি বাক্যভঙ্গি, অপশন সি নানা ভঙ্গিতে উচ্চারণ, এবং অপশন ডি মুখভঙ্গি। বাকভঙ্গি, বাক থেকে চলে আসছে কি আমাদের যে বাকযন্ত্র, সেখানে দেখো কণ্ঠ থেকে শুরু করে, নাসিকা থেকে শুরু করে, মূর্ধন্য থেকে শুরু করে, তালব্য থেকে শুরু করে সব রকমই আছে। তাহলে কি আমরা নানা ভঙ্গিতে যখন উচ্চারণ করছি তখন সেটাই হয়ে যাবে কি বাকভঙ্গি। তাহলে এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 54 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বিদেহ বিশ্লেষণ সর্বদাই বিশেষ্যের পরে বসে, এটি উদাহরণ কোনটি? বিদেহ যেটি থাকবে সেটি বিশেষণের সর্বদাই বিশেষ্যের পরে বসবে। বিদেহের যে বিশেষণ সেটা সর্বদাই বিশেষ্যের পরে বসবে, এটির উদাহরণ কোনটি? অপশন এ আমি শাহানামা পড়েছি। অপশন বি লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই। অপশন সি লহ নমস্কার সুন্দর আমার। অপশন ডি জানি তোমার মুরদ কতটুকু। তাহলে এখানে দেখো অপশন বি যেটি বলেছে লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই, অর্থাৎ লোকটার যে জ্ঞান তাতে সন্দেহ করার মতো কোনো জায়গায় নেই। এই যে জ্ঞানী, এইটি হচ্ছে লোকটার বিশেষণ, সেটা সর্বদা কি হচ্ছে দেখো, সেটা বিদেহের বিশেষণটা কি হচ্ছে, বিদেহের বিশেষণটা সর্বদাই বিশেষের পরে বসছে, অর্থাৎ লোকটার পরে বসছে। দেখো লোকটার যে জ্ঞান সেটা হচ্ছে তার বিশেষণ। কেমন জ্ঞান? যে তার হয়তো খুবই টনটনে জ্ঞান, আমরা যেরকম ভাবে বলি টনটনে বা প্রখর, এই শব্দগুলো আমরা কি করি, ব্যবহার করি। তাহলে এই যে বিশেষণগুলো আমরা ব্যবহার করছি সেটা কার সম্পর্কে করছি, সেই লোকটার সম্পর্কে করছি, এবং তাতে কোনো সন্দেহ নেই। এটা হবে তার সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে যাবে 54টা সঠিক অ্যান্সার। তারপরে দেখো 55 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে,
বাক্যে না বা নে অব্যয় কোথায় বসে? বাক্যে না অব্যয় কোথায় বসে? অপশন এ সমাপিকা ক্রিয়ার আগে বসে, অপশন বি সমাপিকা ক্রিয়ার পরে বসে, অপশন সি অসমাপিকা ক্রিয়ার পরে বসে, অপশন ডি সমাপিকা ক্রিয়ার মধ্যে বসে। তাহলে 55টা সঠিক অ্যান্সার হয়ে যাবে সমাপিকা ক্রিয়ার পরে বসে। অর্থাৎ আমরা যদি একটা সদার্থক থেকে নমার্থক করি তখন আমরা কি বলবো? যখন আমরা কি করব দেখো, সমাপিকা ক্রিয়ার পরে বসছে এবং কি হচ্ছে, আমরা যখন একটা হয়তো বলছি যে নর্থক বাক্য হয়তো বললাম, ঠিক আছে, এটা একটা সম্মতি, ধরো আমি সম্মতি জানালাম, এটা একটা সদার্থক বাক্য, কিন্তু আমি যখন নর্থক সেটাতে কনভার্ট করব তখন কি হয়ে যাবে? সে সম্মতি জানালো না। তাহলে যে নাটা সেটা দেখো তার সম্মতি জানানো, এইটুকু ব্যাপারটা কি হচ্ছে, একটা সমাপিকা কাজ হয়ে যাচ্ছে, তার জানানো সেই যে কাজটা সেটা পরে গিয়ে বসছে, যে সে সম্মতি জানালো না। এই যে না বা নে সেটা সবসময় কি হচ্ছে, তাহলে এই সমাপিকা ক্রিয়ার পরে বসছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 55টা। তারপরে দেখো 56 নম্বর প্রশ্ন বলেছে, 56 নম্বর প্রশ্ন বলেছে আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? অপশন এ সেমিকোলন, অপশন বি বিস্ময় চিহ্ন, অপশন সি কমা, অপশন ডি কোলন। তাহলে সম্বোধন হলে আমরা কি কি ব্যবহার করি? 56 নম্বর এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো তখন কিন্তু কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কমা কমা আমরা ব্যবহার করি। দেখো একটা যদি উদাহরণ আমরা লিখি, যে আমরা লিখলাম হে বৎস, এটা একটা কি, হে বৎস বলে একটা কাউকে সম্বোধন করা, তখন আমরা হয় কমা দিই, নয় আরেকটা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করি, উল্টো আই। ধরো তারপরে লিখলাম কি পরীক্ষায় ফেললে আমায়। অর্থাৎ কি হচ্ছে দেখো, এই যে কমাটা সেটা তো থাকছেই, তার সঙ্গেও আরেকটা যেটা ব্যবহার করছি আমরা সেটা হচ্ছে উল্টো আই। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো 57 নম্বর প্রশ্ন বলেছে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়? অপশন এ বিস্ময় চিহ্ন, অপশন ডি কোলন, অপশন সি কোলন ড্যাশ, অপশন ডি হাইফেন। তাহলে আমরা যখন একটা অপরিপূর্ণ বাক্য হচ্ছে তারপর আবার একটি বাক্য লিখব, তখন আমরা তার মধ্যে কিন্তু কি ব্যবহার করব দেখো, তখন তার মধ্যে আমরা এই যে কোলন চিহ্ন ব্যবহার করব। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তারপরে 58 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 58 নম্বর প্রশ্ন বলেছে ইলেক বিরাম চিহ্নের অপর নাম কি? অপশন এ পূর্ণচ্ছেদ, অপশন ডি পাদচ্ছেদ, অপশন ডি নয় সরি অপশন বি পাদচ্ছেদ, অপশন সি লোপ, অপশন ডি বন্ধনী চিহ্ন। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ইলেক মানে হচ্ছে লোপকে বোঝায়, কোনো কিছু আমরা যখন লোপ পাওয়া অর্থে ব্যবহার করি তখন সেটা আমরা বলি ইলেক। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 59 নম্বর প্রশ্ন বলেছে নর্ত ও
সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে? আমরা যখন ব্যাকরণ পড়ি তখন আমরা নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে পড়েছি। তাহলে এটা আমরা কোথায় পড়েছি? অপশন এ ধ্বনিতত্ত্বে পড়েছি, অপশন বি শব্দতত্ত্বে পড়েছি, অপশন সি সিনট্যাক্সে পড়েছি এবং অপশন ডি অর্ধতত্ত্বে পড়েছি। তাহলে নত্যবিধান এবং সত্যবিধান সেইটি আমরা পড়েছি কিন্তু মূলত হচ্ছে ধ্বনিতত্ত্বে। অর্থাৎ আমরা ধ্বনিতত্ত্ব যখন আমরা পড়ি তখন এই নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে আলোচনা পাই। তারপরে আজকে আমাদের প্র্যাকটিস সেটের একদম শেষ প্রশ্ন বলেছে, দেখো, বাক্যতত্ত্বের অপর নাম কি? আমরা যেরকম ধ্বনিতত্ত্ব পড়ি আমরা সেরকম বাক্যতত্ত্ব পড়লাম। দেখো, অপশন এ বলেছে ধ্বনিতত্ত্ব, অপশন বি শব্দতত্ত্ব, অপশন সি সিনট্যাক্স এবং অপশন ডি হচ্ছে পদক্রম। তাহলে এই যে আমরা ধ্বনিতত্ত্ব পেলাম সেরকমই বাক্যতত্ত্বের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পদক্রম। পদক্রম এখানে সঠিক অ্যান্সার। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস সেটটি এখানেই শেষ হচ্ছে।